হাই, গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছো। তোমাদের আবার 15 দিন পর ক্লাস শুরু হচ্ছে। গতকাল শুরু হয়েছে। তো তোমাদের CC5 অনার্সের যে ক্লাস কন্টিনিউ করব আজকে। আহ, তোমাদের সিলেবাসের আমরা তোমাদের সিলেবাসের যে পার্টটা রয়েছে সেটা হচ্ছে আদি মধ্যযুগের পার্ট, আর্লি মেডিভেল ইন্ডিয়া। এবং সেখানে একটি গুরুত্বপূর্ণ টপিক আছে, বাণিজ্য। আদি মধ্যযুগে ভারতবর্ষে বাণিজ্য কি ছিল? কোয়েশ্চেন মার্ক। যদি থাকে তাহলে কেমন রূপে ছিল? কারণ এটা নিয়ে একটা ডিবেট আছে যে আদি মধ্যযুগে ভারতবর্ষে বাণিজ্য ছিল কি ছিল না, এবং যার জন্য ওই সামন্ততন্ত্রের যে ডিবেটটা রয়েছে সেটা এর সঙ্গে কানেক্টেড। কারণ যে সমস্ত বড় বড় ঐতিহাসিক ডিবেট মানে আমাদের আদি মধ্যযুগের ইতিহাসে বলা, তার মধ্যে এটা একটা, বাণিজ্য নষ্ট হয়ে গিয়েছিল। তো আমরা আজকে যে ক্লাসটার যে আলোচনা হবে, আদি মধ্যযুগে বাণিজ্য কেমন ছিল গোটা ভারতবর্ষ জুড়ে, তারপরে কি কি জিনিসপত্র আমদানি রপ্তানি হচ্ছে, কোন কোন বন্দর রয়েছে, এবং কোন কোন দেশের সাথে কিভাবে আমাদের দেশের বাণিজ্য চলছে, এবং ঐতিহাসিক যে ডিবেট, সত্যি করে কি আমাদের দেশে বাণিজ্য বন্ধ হয়ে গিয়েছিল কি হয়নি, সেটা নিয়ে জাস্ট 2-4 কথা। তো আমি খুব সহজ সরলভাবে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করব। तो आज का जो टॉपिक है वो ट्रेड एट द टाइम ऑफ अर्ली मेडिवल इंडिया, ये इसके ऊपर आज हम बोलने वाले हैं। তো যারা জানে না, যারা ভুলে গেছে হয়তো, তাদের জন্য আর একবার বলিনি, আদি মধ্যযুগ বা আর্লি মেডিভেল ইন্ডিয়ার সময়কালটা কত। আর্লি মেডিভেল ইন্ডিয়ার সময়কাল মোটামুটিভাবে যে ঐতিহাসিক যে সহমত, সেই সহমত অনুযায়ী আমরা মোটামুটি বলতে পারি যে 600 খ্রিস্টাব্দের পর থেকে 1200, এত মুসলিমদের আসার আগে পর্যন্ত, 600 খ্রিস্টাব্দের পরে মুসলিমদের আসার আগে পর্যন্ত যে সময়কাল আদি মধ্যযুগ বলা হয়ে থাকে। যদি আমরা পলিটিক্যাল অ্যানালাইসিস করি তাহলে আমরা যদি সোজাসুজি ভাবি, হর্ষবর্ধনের পর থেকে मुस्लिमদের আসার আগে পর্যন্ত, ये जो फेज है हर्षवर्धन के बाद, और मुस्लिम्स जो हैं सल्तनत पीरियड जिसको हम बोलते हैं, ये इस दौरान का जो पीरियड है ये है अर्ली मेडिवल इंडिया का फेज है। तो शुरू करा যাক আর.এস. শর্মার থিওরি দিয়ে, যে রামশরণ শর্মা বিখ্যাত ঐতিহাসিক, মার্ক্সবাদী ঐতিহাসিক, এনার একটা বক্তব্য আছে যে ভারতবর্ষের আদি মধ্যযুগে সামন্ততন্ত্রের বিকাশ ঘটেছিল। এটা নিয়ে তোমাদের তো ক্লাস হয়েছে। এখন উনি যেটা বলছেন যে 300 খ্রিস্টাব্দ, এবং তার ব্যাখ্যাও তিনি দিচ্ছেন যে ভারতবর্ষে যে বাণিজ্য সেটা 300 আনুমানিক 300 খ্রিস্টাব্দ পর্যন্ত ভালোভাবে চলেছে, এবং 300 খ্রিস্টাব্দের পর রোমান সাম্রাজ্যের সঙ্গে আমাদের দেশের যে বাণিজ্য, সেই বাণিজ্যের অবলুপ্তি ঘটে, যা বলে বহির্বাণিজ্যে আমাদের দেশের ক্ষতি হয়। এবং আর.এস. শর্মার যে বক্তব্য, আমি গত কয়েকটা ক্লাস ধরে তোমাদের বলার চেষ্টা করেছি, আর.এস. শর্মার যে বক্তব্য, স্বয়ং সম্পূর্ণ গ্রাম, সেলফ डिपेंडेंट विलेज इकोनॉमिक एक्टिविटी, ये जो है आर.एस. शर्मा का मानना ये है कि आफ्टर 300 AD के बाद भारतवर्ष में जो बिजनेस, वो इंडो रोमन ट्रेड जो हुआ था वो बंद हो गया था। इसके चलते हम लोगों के यहाँ पर जो इकोनॉमिक जो ट्रांजैक्शंस था, वो एक्टिविटीज था, वो घाटे में चले गए थे, मतलब बंद होने के कगार पे खड़े हो गए थे। इसके चलते क्या हुआ, भारतवर्ष में जो इकोनॉमी है वो विलेज बेस्ड इकोनॉमी हो गया। এটা হচ্ছে আর.এস. শর্মার বক্তব্য। তো সত্যি সত্যি করেই কি তাহলে বাণিজ্য ছিল না? এটা একটা বড় প্রশ্ন। এর উত্তরটা কি হবে আমরা দেখি কি উত্তর বেরায়। গুপ্ত যুগকে লক্ষ্য করে যদি আমরা দেখি যে এটা সত্যি কথা, গুপ্ত যুগের অর্থনীতি বাণিজ্যের উপরে সবটা নির্ভরশীল ছিল না, এটা প্রমাণিত। এবং এটা আমরা
যারা ইতিহাসে ছাত্রী তারা আমরা মোটামুটি জানি যে একটা দেশের অর্থনীতি কৃষি এবং বাণিজ্য দুটো মিলিয়ে হয়। তো গুপ্ত যুগের যে ভিন্ন ভিন্ন জায়গায় যে সমস্ত ইনস্ক্रिप्शंस पावा गिए, जितना भी इंस्क्रिप्शंस हम लोगों को मिला है वैशाली और पुंड्रबर्धन, वहाँ पर इन इंस्क्रिप्शंस में जो वर्ड बार बार हम लोगों को मिला है वो नगर श्रेष्ठी, बार बार शब्द पाচ্ছি আমরা নগর শ্রেষ্ঠী। এই নগর শ্রেষ্ঠী শব্দটা কিন্তু আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না। নগর শ্রেষ্ঠী, শ্রেষ্ঠী মানে তো বুঝতেই পারছো, আমরা যদি বলি বড় লোক বলতে পারি, ধনী বলতে পারি, সম্মানীয় বলতে পারি, এই টার্ম। এবং এরা যথেষ্ট যে প্রভাবশালী ছিল এটা তো বুঝতে পারা যাচ্ছে। শ্রেষ্ঠী অনেকে বণিক শব্দ হিসেবে ব্যবহার করা হয় বেশিরভাগটাই। তাহলে এই যে শ্রেষ্ঠী শব্দটা রয়েছে, নগর শ্রেষ্ঠী, হতে পারে এটা নগরের বাণিজ্যের যে বণিকদের সঙ্গে এটা নামটা কানেক্টেড। जो अर्बन सेंटर्स में जो ट्रेडर्स हैं उसके ऊपर ये नाम इस्तेमाल किया गया है, ये हम लोगों को मालूम होता है। আর একটা টার্ম পাওয়া যাচ্ছে যে নৌদণ্ডকশ। এই নৌদণ্ডকশ এটা হচ্ছে বাংলা যদি আমরা মানে করি নদী বন্দর। नौदंडकाश का मतलब होता है जो हम लोगों का जो पोर्ट होता है, बंदर जो होता है, बंदरगाह होता है, वो होता है। বাংলাতে নদী বন্দর আমাদের ওয়েস্ট পুন্ড্রবর্ধন তো আমাদের নর্থ বেঙ্গলটাকে বলা হয়, ওই এরিয়াটাকে বলা হচ্ছে। তো এই আমাদের বাংলাতে এই নৌদণ্ডকর শব্দটার সঙ্গে পরিচিতি আছে যে ছিল গুপ্ত যুগের সময়কালটাতে, তার প্রমাণ আমরা বিভিন্ন শিলালিপিতে পেয়েছি। এবং হিউয়েন সাং, সব থেকে বড় কথা, হিউয়েন সাং তার নিজের মানে যে সিইউ কি তাতে তিনি বারবার বলেছেন যে ताम्रलिप्त बंदर, जो हम लोग का जो मिदनापुर में जो ताम्रलिप्त बंदर था, तो उन्होंने बोला है कि वहां से श्रीलंका जाने का रास्ता था। मतलब वो ट्रेड, मतलब वो सी रूट में जाते थे श्रीलंका। অর্থাৎ তাম্রলিপ্ত থেকে শ্রীলঙ্কা যাওয়ার নৌ চলাচলের ব্যবস্থা নাকি ছিল। এটা যদি হিউয়েন সাং যখন বলছেন তার মাধ্যমে এটা প্রমাণিত হয়। এবং যে ভারত আমাদের বাংলার সঙ্গে বাণিজ্য ছিল, ভারতের সঙ্গে বাণিজ্য শ্রীলঙ্কার হয়েছে, জাহাজ তো এমনি চলাচল করবে না, তাহলে গুপ্ত যুগে কিন্তু বাণিজ্য ছিল। এবং একই সঙ্গে সঙ্গে চীন দেশের সাথেও আমাদের বাণিজ্য ছিল। এটা কিন্তু যে সমুদ্র বাণিজ্য, দক্ষিণ পূর্ব এশিয়ায় যে বাণিজ্য আমাদের দেশের সাথে হচ্ছিল, এটা তার কিন্তু প্রমাণ আছে, হয়তো পরিমাণটা কম। আমরা এর পরে দেখি, এগিয়ে চলি दक्षिण भारत। এটা তো আমি ईस्टर्न इंडिया কথা বললাম, এটা हम लोग ईस्टर्न इंडिया की बात बोल दिए। अब चलते साउथ इंडिया में। अर्ली मेडिवल फेज में साउथ इंडिया में क्या हो रहा था, वहां पर क्या रेफरेंस मिला है हम लोगों को। ওখানে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমাদের যে ইস্টার্ন সাইড, ইস্টার্ন উপকূল অর্থাৎ পূর্ব উপকূলের সঙ্গে এবং দক্ষিণ ভারতের যে মানে পূর্ব উপকূল ধরে আমাদের যেটা বলি ওই কলকাতা পারাদ্বীপ বন্দর হয়ে উড়িষ্যা হয়ে বিশাখাপত্তনম হয়ে চেন্নাই, কাবেরী নদী পেরিয়ে গিয়ে চেন্নাই, এবং ওই যে রুটটার সঙ্গে মানে ওখানে দুটো বন্দরের নাম পাওয়া যাচ্ছে। একটা হচ্ছে तमिलनाडु तोंडाई मंडलम, ये एक बहुत बड़ा पोर्ट मिल रहा है हम लोगों को, जो महाबलीपुरम कांचीपुरम मतलब कांची पल्लव का जो डिस्ट्रिक्ट हुआ, मतलब राजधानी हुआ करता था, कांचीपुरम के पास मिला है ये पोर्ट सिटीज वहां पर। और एक कावेरी नदी के पास, जो कावेरी नदी है साउथ में, वो कावेरी पट्टनम। তাহলে দুটো বন্দরের নাম আমরা পাচ্ছি, একটা হচ্ছে তন্ডাই মন্ডলম আর একটা কাবেরী পট্টনম। দক্ষিণ ভারতে দুটো বন্দর রেফারেন্স আমরা পাচ্ছি, এবং এই দুটো রেফারেন্সের মাধ্যমে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে বন্দর তো এমনি এমনি থাকবে না। অনুমান করা না, এটা ঐতিহাসিক তথ্য প্রমাণ, আর্কিওলজিক্যাল রেফারেন্স রয়েছে যে শ্রীলঙ্কার সঙ্গে, আমরা তো জানি সাউথের সঙ্গে শ্রীলঙ্কা, চোল রাজাদের ইতিহাস তোমাদের পড়াতে গিয়ে তো আমি তো তোমাদের চোলদের ইতিহাস পড়াতে গিয়ে তো বলেছি যে শ্রীলঙ্কাতে আক্রমণ উনি করেছিলেন, রাজরাজ চোল, রাজেন্দ্র চোলও করেছিলেন। আমাদের শ্রীলঙ্কার সাথে বাণিজ্য হচ্ছিল, এবং দক্ষিণ পূর্ব এশিয়া, লাওস, ভিয়েতনাম, কম্বোডিয়া, এই সমস্ত যে ছোট ছোট যে দেশগুলোর সঙ্গে ভারতবর্ষের বাণিজ্য ছিল। তাহলে সাউথ ইন্ডিয়াতে আমরা কিন্তু প্রমাণ পাচ্ছি আদি মধ্যযুগে বাণিজ্য ছিল। এবার আমরা দেখি যে পশ্চিম ভারতবর্ষ অর্থাৎ আমাদের গুজরাট কোস্ট, আরব সাগরের যে কোস্টটা, ওটা দেখি ওয়েস্টার্ন সাইড মে ক্যা থা। গুজরাট কোস্টে আমরা বাইজেন্টাইন সাম্রাজ্য এবং যে সারাসানিক বলা হয় মানে পারস্যে সাসানির সাম্রাজ্য, আরব সাগর এবং পারস্য উপসাগরের অঞ্চলে এরা বাণিজ্যটা চলছিল ওয়েস্টার্ন সাইডে। এবং যেটা ভারতবর্ষের পশ্চিম উপকূল অত্যন্ত
সেই সময় বিজি হয়ে পড়েছিল, মানে এটা কিন্তু অনুমান করা হয়। আমি তোমাদের মানে এটা থেকে স্পষ্ট বুঝতে পারছো যে আমাদের ওয়েস্টার্ন সাইডটাও কিন্তু বাণিজ্যে তৎপরতা দেখা গিয়েছিল। আমরা পরে পরে আরও ডিটেলসে আসছি। তাহলে আমরা ইস্টার্ন সাইড দেখছি, ওয়েস্টার্ন সাইড দেখলাম, মানে আমাদের সাউথ এবং ওয়েস্টার্ন সাইড, অর্থাৎ যে দুই যে সাম্রাজ্যের উত্থান, অর্থাৎ আমাদের যে সমুদ্র বাণিজ্য, বিশেষ করে দুটো সাগর, আর আরব সাগর এবং পারস্য উপসাগরকে কেন্দ্র করে বাইজেন্টাইন সাম্রাজ্য এবং পারস্যের যে সাসানিড রাজবংশ, তারা বিজনেস করতে আসছেন এশিয়া মহাদেশে। এবং এশিয়া মহাদেশে যখন বিজনেস করতে আসছেন, তখন তারা ভারতবর্ষের ওয়েস্টার্ন কোস্টে বন্দরগুলোকে তারা ইউজ করছেন। অনেক সময় তারা আবার বন্দর না ইউজ করে ইস্টার্ন, মানে আমাদের দক্ষিণ পূর্ব এশিয়াতেও তারা আসছেন, ভাবো তারা ওয়েস্টার্ন দিকে অবস্থান করছেন এবং আমাদেরকে ইস্টার্ন সাইডে বিজনেস করতে যাচ্ছেন। এমনটা হতেই পারে ভারতবর্ষকে তারা ব্যবহার করছেন, কোনো কোনো ক্ষেত্রে ব্যবহার করেননি। অর্থাৎ বিজনেস যে ছিল এটা কিন্তু মানে পশ্চিম ভারতের দিকেও আমরা প্রমাণিত। मतलब वेस्टर्न साइड में भी बिजनेस था। बाइजेंटाइन और जो सासनी डायनेस्टी था उस वक्त अर्ली मिडिवल फेज में, यहाँ पर जो दो सी मिलता है ना, अरेबियन सी और जो पारस का बोलता है, पारस सी बोलते हैं, तो वो हम लोगों के लिए बिजनेस के लिए बहुत बिजी हो गया था, मतलब उस वक्त के बिजनेस के लिए बहुत बिजी था। तो ये भी प्रमाण मिला है। মানে 8th সেঞ্চুরিতে আমরা যদি দেখি, তাহলে আমরা দেখবো যে ভারত মহাসাগরের ব্যবসা বাণিজ্য কিন্তু বিপুল আকারে বৃদ্ধি পেয়েছিল। এখন এর যে কারণটা কি সেটা আমি তোমাদের জাস্ট একটু বলি। সেটা হচ্ছে যে আমরা জানি যে ইসলাম ধর্মের উত্থান ঘটছে এই সময় 8th সেঞ্চুরিতে, হজরত মোহাম্মদের জন্মের সঙ্গে সঙ্গে 722 এই সময়কালে হিজরত মানে যখন হচ্ছে 12 সালের। এবং আমরা জানি এই হজরত মোহাম্মদ মারা যাওয়ার পর খলিফা আব্বাসিদ খলিফাদের হাতে মুসলিমদের কর্তৃত্ব চলে যায় এবং গোটা মুসলিম সাম্রাজ্য তারা কন্ট্রোল করছেন। এবং তারা আমাদের তোমাদের সিলেবাসে আছে, আমি পড়াবো, ওই সেকশনটা আমি বাকি রেখেছি, যে আমাদের পশ্চিম ভারতবর্ষে তখন রাজা ছিলেন দাহির, এবং ওই অঞ্চলটা মুসলিমরা আক্রমণ করেছিলেন এবং আক্রমণ করে ওটা দখল করেছিল মুসলমানরা। এবং সুলেমান ছিলেন আব্বাসিদ খলিফাদের সেনাপতি, তিনি এসেছিলেন। এর উদ্দেশ্য কি ছিল? আমাদের ভারতবর্ষের ওয়েস্টার্ন সাইডকে দখল করার উদ্দেশ্য কি ছিল? দাহিরকে তারা পরাজিত করেছিলেন এবং গুজরাটের ওই অঞ্চলটার। তো এই উদ্দেশ্য হচ্ছে আমাদের যে পশ্চিম ভারতবর্ষ, মানে পশ্চিম এশিয়ার যে লোহিত সাগর এবং মানে এই পূর্ব পশ্চিম লোহিত সাগর এবং পূর্ব পশ্চিমের যে চীন সমুদ্র, যেটাকে আমাদের চীন দেশের কথা বলা হচ্ছে, তাদের যে বাণিজ্যটাকে কন্ট্রোল করছিল ওয়েস্টার্ন সাইডের এই বন্দর থেকে। অর্থাৎ তারা শুধুমাত্র আমাদের দেশে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স করার জন্য আসেনি, তারা বিজনেসকে চালানোর জন্য এসেছিলেন। কারণ সমুদ্র বাণিজ্যে আমাদের পশ্চিম ভারত অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থিত। তাই আমরা একটা কথা স্পষ্ট বুঝতে পারছি যে 8th সেঞ্চুরিতে আমাদের देशे किंतु वाणिज्य सचल छिलो पश्चिम भारतवर्ष दिखे। वेस्टर्न साइड में हम लोगों को ये दिखाई दे रहा है क्योंकि जो अब्बासिद खलीफा थे, खलीफेट जिसको हम बोलते हैं, वो लोग हमारे वेस्टर्न साइड को आक्रमण किए थे और राजा दाहिर को भी परास्त भी किए थे। उसके बाद उस अंचल में उनका दबदबा बना रखा कुछ दिन के लिए और वहाँ पर बिजनेस को भी कंट्रोल करने लगा था। तो इसका मतलब यही है, और ऐसा भी रेफरेंस हम लोगों को मिलता है कि वेस्टर्न साइड में वो लोग गोल्ड कॉइन का इस्तेमाल कर रहे थे, ऐसा भी रेफरेंस मिला है। মানে সোনার কয়েন ওখানে প্রচলন করেছিলেন, এটাও কিন্তু আমরা প্রমাণ পেয়েছি। তো আর্কিওলজিক্যাল প্রমাণ পেয়েছি। তো এর থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে মানে আমাদের পশ্চিম ভারতে আদি মধ্যযুগে বিজনেস ছিল। তো এটা কিন্তু আমাদের কাছে রেফারেন্স সহ কিন্তু আমরা বলতে পারছি। আচ্ছা, তাহলে এখন প্রশ্ন, রামশরণ শর্মা, ঐতিহাসিক রামশরণ শর্মা, তার যে বক্তব্য যে আদি মধ্যযুগে বিজনেসের যে পতন ঘটেছিল তার নানান কারণ তিনি বলছেন। তিনি বলতে গিয়ে যে কারণগুলো তিনি তুলে ধরেছেন তার মধ্যে সবথেকে বড় কারণ হচ্ছে যে কুষাণ রাজত্বের পর উনি আর এস শর্মার তার বিখ্যাত বই ইন্ডিয়ান ফিউডালিজম এবং আরও নানা আলিমেডিবল ইন্ডিয়ান সোসাইটি বই রয়েছে, বেশ বারবার আদি মধ্যযুগের কথা বলতে গিয়ে তিনি মন্তব্য করেছেন যে কুষাণ যুগ পর্যন্ত ভারতবর্ষের সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের স্ট্যান্ডার্ড অনেক ভালো ছিল, কিন্তু গুপ্ত যুগে যখন তারা আসছেন মানুষের দৈনন্দিন জীবনের যে ডেইলি লাইফ বলে না, ডেইলি লাইফের যে স্ট্যান্ডার্ডাইজেশন সেটা কিন্তু নিচের দিকে নামছে। এবং এই মানুষের জীবনযাত্রার মান যখন নিচের দিকে নামে তখন কিন্তু এটা স্পষ্ট যে নিশ্চয়ই টাকা পয়সার কোনো সমস্যা হচ্ছে।
तो ये बात हम लोगों को समझ में आ रहा है। आर एस शर्मा का जो थॉट है, वो बोल रहे हैं कि कुषाण पीरियड तक भारतवर्ष की जो डेली लाइफ है वो सब ठीक ठाक था, लेकिन जब वो गुप्ता पीरियड में क्या हुआ, डेली लाइफ का जो स्टैंडर्ड है वो थोड़ा गिरने लगा था। तो इसका मतलब है कि ऐसा ऐसा कुछ थोड़ा सा भी तो गिरा था। इसका कारण यही था कि यहाँ पर जो कुछ भी गुप्ता एज के जो लैटर गुप्ता पीरियड में बड़ा बड़ा नगर जो है वो डेभेलप नहीं हुआ। বড় বড় নগর কিন্তু এই আদি মধ্যযুগে, যে মানে আমি গুপ্ত যুগের শেষের দিকের কথা বলছি, গুপ্ত পরবর্তীকালে যে কথাবার্তা বলছি, সেই সময় কিন্তু বড় নগর কিন্তু গড়ে ওঠেনি। আবার এমনটাও হয়েছে যে পুরনো যে সমস্ত নগরগুলো ছিল সেগুলো বন্যাতে বা প্রাকৃতিক দুর্যোগে ধ্বংস হয়েছে, এমনটাও আছে। আবার এমনও আর এস শর্মার বক্তব্য অনুযায়ী এমনও তিনি রেফারেন্স দিচ্ছেন যে আমাদের যারা গুপ্ত রাজারা ছিলেন উত্তর ভারতবর্ষে, যারা পলিটিক্স, তারা কি বলতো সবসময় যুদ্ধে ব্যস্ত থাকতেন, যার ফলে যেখানে রাজা সবসময় যুদ্ধ ওয়ারফেয়ারে যুক্ত থাকে সেখানে নগরের শ্রীবৃদ্ধি ঘটা একটু সম্ভব নয়। তো যার ফলে উত্তর ভারতবর্ষে আর এস শর্মার যে বক্তব্য, তাতে করে আদি মধ্যযুগে নগরের বিকাশ হয়নি। আমরা এটা নিয়ে একটা বড় টপিক পড়বো, আরবানাইজেশন, থার্ড আরবানাইজেশন কি নিয়ে তোমাদের সিলেবাসে আছে। তো আপাতত এটা মনে রাখো, উনি আর এস শর্মার বক্তব্য অনুযায়ী নগর গড়ে ওঠেনি। কারণ এর অনেকগুলো কারণ, একটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগের কথা বলছেন, আর একটা এমনি নগরগুলো ধ্বংস হচ্ছে, আর রাজার উদাসীনতা। तो ये सब जो किंग्स हैं वो ज्यादातर युद्ध में व्यस्त रहे हैं। तो ऐसे क्या होगा, जो राजा युद्ध में व्यस्त रहते हैं तो उनका जो डेवलपमेंट होना चाहिए स्टेट का, वो उस तरीके से हुआ नहीं, ये आर एस शर्मा का मानना है। তো ঐতিহাসিকরা এর ডিফেন্ড করে বক্তব্য রেখেছেন যে সত্যি করে আদি মধ্যযুগে কিন্তু ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যায়নি, পুরোপুরি বন্ধ হয়ে যায়নি। তার উদাহরণ বিভিন্ন ঐতিহাসিকেরা তুলে ধরেছেন। সেটা বলতে গিয়ে তারা বলছেন যে আমাদের দেশে যে উপকূলবর্তী এলাকাগুলো আছে সেখানে কিন্তু বেশ কিছু বন্দরের নাম আমরা কিন্তু পেয়েছি। তার উদাহরণ হচ্ছে যে সিন্ধুর বদ্বীপের নাম হচ্ছে দেবল বলে একটা বন্দরের নাম পেয়েছি। সোমনাথ মন্দির গুজরাটের, সেখানেতে বা হচ্ছে ভেরাবল বলে একটা বন্দরের নাম পাওয়া যাচ্ছে, কাম্বে আমরা নাম শুনেছি। থানা মহারাষ্ট্রের ওই এলাকায়, সোপাড়া মহারাষ্ট্রের এলাকায়, এবং গাঙ্গেয় উপত্যকাতে মানে বন্দরের যে জাহাজ যে আসা যাওয়া করছে এর প্রমাণ কিন্তু আমরা পেয়েছি। अच्छा की जिनिस ताले बंदरगुलो नाम पे गेलाम, इन सब बंदर का रेफरेंस हम लोगों को मिला है अर्ली मेडिवल फेज में। तो किस किस चीजों का बिजनेस हुआ करता था, मेनली जो चीन के साथ हम लोग का बिजनेस बहुत जबरदस्त था। तो जो चीन का जो चीना माटी का जो सामान होता है वो, और रेशम जो होता है वो रेशम, वो बहुत भारत में बहुत फेमस था, वो आता था इंडिया में। और चीन में हम लोगों की देश से जाता था क्या, हम लोग यहाँ पर से जो कटन है, कटन का जो वस्त्र है वो जाता था, और हाथी के दांत से बना हुआ बहुत सारे चीज बिजनेस के लिए जाता था। और जो नाना धरनेर जो प्रेशियस स्टोन्स जिसको हम बोलते हैं वो सब भी जाते थे। और जो गंडर का जो सामने वाला वो होता है ना, मतलब वो खर्ग होता है, तो उसका भी मतलब वो भी बहुत माना जाता है कि वो मेडिसिन में काम में आता है, तो वो भी बिजनेस के लिए जाता था। মানে এই সমস্ত জিনিসগুলো চীন দেশের সঙ্গে আমাদের দেশের কিন্তু বাণিজ্য চলছিল, অর্থাৎ আদান প্রদান হচ্ছিল। যার ফলে আবার পশ্চিমে ওয়েস্টার্ন সাইডের বন্দরগুলো থেকে যে জিনিসপত্রগুলো রপ্তানি হয়েছিল সেটা হচ্ছে গোলমরিচ, মশলা, সুতি বস্ত্র, ऐसा ওয়েস্টার্ন বন্দরগুলো থেকে আমাদের যাচ্ছিল। এবং একই সঙ্গে সঙ্গে বস্ত্র উৎপাদন করার জন্য তুলো, নীল চাষ পদ্ধতি এই সময়তে নাকি বেড়েছিল। আর গুপ্ত পরবর্তীকালে বিজনেস যে লোকাল বিজনেসের ইম্পর্টেন্সটা কিন্তু বেড়েছিল, এটা কিন্তু মানতে হবে। তার মধ্যে একটা চাষের কথা বলা আছে, আখ চাষের পরিমাণটা নাকি এই সময় বেড়েছিল, এটাও আমরা জানি। বিহার এবং আমাদের পাঞ্জাব, উত্তরপ্রদেশ এই এলাকাগুলোতে প্রচুর আখ চাষ হয়, এর মাত্রাটা কিন্তু বেড়েছিল কারণ চিনির জন্য। মানে চিনি সেভাবে প্রোডাকশন, অর্থাৎ আখের চাষ মানেই তো চিনির সঙ্গে সম্পর্কিত, তো আখের প্রোডাকশন নাকি বেড়েছিল। তো তবে এটা মনে রাখবে যে গুপ্ত যুগে যেভাবে তার আগেকার সময়কালে বিজনেসের কথা বলা হচ্ছে, গুপ্ত যুগে কিন্তু সেইভাবে ফ্লারিশড হয়নি। এবং এর কারণ অনেক সময় যুদ্ধ লাগার ফলে ব্যবসা বাণিজ্যের ক্ষয়ক্ষতি হয়েছে, কারণ এই সময় তো প্রচুর পরিমাণে স্থানীয় এলাকাগুলোতে যুদ্ধ হচ্ছে, আমরা তো ত্রিশক্তি সংগ্রাম পড়েছি। তো রমিলা থাপার বক্তব্য রাখতে গিয়ে বলছেন যে আমাদের দেশের সাথে পশ্চিম এশিয়া এবং যে ভূমধ্য সাগর, মানে আমাদের যে মধ্যপ্রাচ্যের যে দেশগুলো রয়েছে ভূমধ্য সাগরের তীরে,
সেই দেশগুলোর সাথে আমাদের দেশে বিজনেস ছিল, এবং পশ্চিম উপকূলে লোকেদের সাথে তারা পশ্চিম উপকূলটাকে তারা ব্যবসা বাণিজ্যের জন্য ব্যবহার করতেন, এবং এমনকি পূর্ব উপকূলেও তারা বাণিজ্য করতে আসছেন। কারণ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশের সাথে, চীন দেশের সাথে ভারতবর্ষের যে বাণিজ্য ছিল এটাও প্রমাণিত। ভারতবর্ষের একটা বড় অংশ এবং উত্তর পশ্চিম সীমান্ত দিয়ে অতিক্রম করে মধ্য এশিয়ায় যে বিস্তার লাভ করেছিল বিজনেস, সেটা আমাদের নর্থ ইন্ডিয়া হয়ে একদম মধ্য এশিয়া পর্যন্ত বিস্তার লাভ করেছিল, এটা কিন্তু প্রমাণিত। আমরা কিছুক্ষণ আগে তোমাদের আমি আসবো, গজনীর নাম পাবো আমরা মধ্য এশিয়াতে, যেটার সঙ্গে আমাদের বিজনেস হচ্ছে, এটা তার প্রমাণ আছে। তো সাময়িক রবীন্দ্রনাথ ঠাকুরের যে বক্তব্য, এই যে বিজনেসটা ছিল সেটা সাময়িক ধাক্কা পেয়েছিল কখন? মুঘলদের আক্রমণ যখন হয় আমাদের এখানে, মানে ওই মধ্য এশিয়াতে, সেই সময়তে মুঘলরা তো আমাদের দেশে নয়, তো যখন ওরা মধ্য এশিয়া মুঘলরা আক্রমণ করছে একটার পর একটা জায়গা দখল, তখন এই যে বিজনেসটা মধ্য এশিয়া পর্যন্ত আমাদের যেটা উত্তর ভারতবর্ষ উত্তর পশ্চিম হয়ে গিয়েছিল ওখানে, ওটা ধাক্কা খেয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের বক্তব্য এটা। রামশরণ শর্মার যে বক্তব্য, যে 600 থেকে 1000 সালের সময়কালেতে ভারতবর্ষে কেন্দ্রীয় যে অর্থনীতি সেটা ক্ষতিগ্রস্ত হয়েছিল, এটা তিনি আবার একটা নতুন বক্তব্য রাখছেন, যে মানে পয়েন্ট, যে বিজনেস কেমন ছিল উনি বলছেন যে এই সময়কালটা থেকে আমাদের যে কেন্দ্রীয় অর্থনীতি, মানে একটা সেন্ট্রাল রাজা থাকবে, তার অর্থনীতি থাকবে, এই যে ব্যাপারটা, এটার অবনতি ঘটেছিল। এবং এই পর্বে তিনি উদাহরণ দিয়ে দেখাচ্ছেন কেন অবনতি ঘটেছিল সেন্ট্রাল অর্থনীতি। তিনি বলছেন যে গুর্জর প্রতিহারদের উত্থান ঘটেছে, তারপরে রাজস্থানে বাংলা বিহারে পালদের উত্থান ঘটেছে, এবং রাষ্ট্রকূটরা দাক্ষিণাত্যে মহারাষ্ট্র নিচের দিকটাতে রাষ্ট্রকূটদের কথা তোমরা পড়েছো, তাদের উত্থান ঘটেছে। এবং এটা করতে গিয়ে কি হয়েছে, আর এস শর্মার বক্তব্য, এগুলো সেন্ট্রাল অর্থনীতি নয়, ছোট ছোট তো রাজবংশ, गुप्तों मत एत बड़ो राजवंश एदे छिलो ना। यहाँ पर क्या हुआ, सेंट्रल जो इकोनॉमी है वो नहीं हो रहा है, क्योंकि यहाँ पर राष्ट्रकूट की भी उत्थान हो रहे हैं साउथ में, और हमारा बंगाल में पाल का आ रहा, और राजस्थान में प्रतिहार जो है वो उन लोगों का गुर्जर प्रतिहार जो है उन लोगों का इवॉल्वमेंट हो रहा है। तो इसके चलते क्या हो रहा है कि राजेश शर्मा का मानना है जो सेंट्रलाइज जो इकोनॉमी है वो नहीं रहा भारतवर्ष में अर्ली मेडिवल फेज में। तो এই মুদ্রা অর্থনীতির তিনি মন্তব্য করেছেন, তাহলে কি পরিস্থিতি দাঁড়িয়েছিল, যে মুদ্রা অর্থনীতি অচল হয়ে গিয়েছিল, মানে ছিল না মুদ্রা অর্থনীতি, বিনিময় অর্থনীতি চালু হয়েছিল। এবং উনি রেফারেন্স মানে বিনিময় অর্থনীতি এবং গ্রামগুলোকে তিনি বলছেন স্বয়ং সম্পূর্ণ গ্রাম, যেটা আমি বারবার তোমাদের সামন্ততন্ত্রের কথা বলতে গিয়ে এবং কৃষির কথা বলতে গিয়ে বারবার বলেছি না, যে স্বয়ং সম্পূর্ণ গ্রাম আদি মধ্যযুগে তাদের গ্রামে যেটুকু চাহিদা সেটুকুই তারা উৎপাদন করছেন, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ভিলেজ ইকোনমি যেটাকে বলতে পারি, তো সেটার বিকাশ হয়েছিল। আর এস শর্মার বক্তব্য কিন্তু ওই জায়গায়, যার ফলে এই অনেক সময় দেখা গিয়েছে, তিনি উদাহরণ দিয়েছে মুদ্রা অর্থনীতির জায়গায় যে কড়ির ব্যবহার দেখা গেছে আমাদের বেঙ্গলে, বিশেষ করে কড়ি আমাদের মানে আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সাথে বাংলার যে কড়ি যেত, ওখান থেকে কড়ি আসতো এবং বিনিময়ের মাধ্যমে ব্যবসা বাণিজ্য চলতো, যার ফলে এবং এর সপক্ষে আর এস শর্মার সপক্ষে একটা তিনি যুক্তিও দেখাচ্ছেন যে রাষ্ট্রকূট, পাল এবং প্রতিহার এই সময়কালটাতে এরা স্থানীয় হলো অত্যন্ত শক্তিশালী রাজ্য, কিন্তু এরা কারণ ত্রিশক্তি সংগ্রাম চলেছে, এরা কিন্তু কোনো সোনার মুদ্রা এরা কিন্তু ছাপায়নি, অর্থাৎ এদের টাকশাল থেকে কিন্তু এরা সোনার মুদ্রা অ্যাভেলেবেল দেখা যায়নি। তাহলে এটা কিন্তু একটা আমরা অনুমান করতে পারছি, এবং আর এস শর্মার বক্তব্য হয়তো কোনো না কোনো জায়গায় তাকে হয়তো আমরা সমর্থনও করছি, যে সত্যি ভাবছি যে সত্যি করে যেহেতু সোনার কয়েন এই সময়তে সেইভাবে পাওয়া যাচ্ছে না, এরা যারা কোনো সোনার কয়েন রেফারেন্স দিচ্ছেন না, মানে উৎপাদন করছেন না, টাকা পয়সা ঘাটতি দেখা দিয়েছিল। ওকে, এর এগেনস্টে যে বক্তব্য রাখতে গিয়ে যে ঐতিহাসিকের নাম আমাদের সবসময় মনে রাখতে হবে, তার নাম ব্রজদুলাল চট্টোপাধ্যায়। এবং ব্রজদুলাল চট্টোপাধ্যায় ওনার ওই স্যারের যে বিখ্যাত বই রয়েছে দ্য মেকিং অফ আর্লি মেডিভেল ইন্ডিয়া, ইনি কিন্তু এই গ্রন্থে সহ এবং আরো অন্যান্য যে কাজ রয়েছে সেখানে কিন্তু আর এস শর্মার বক্তব্যকে তিনি খণ্ডন করছেন। খণ্ডন বলতে তিনি মানে বিপক্ষে যুক্তি দিচ্ছেন যে এই যে আদি মধ্যযুগে ভারতবর্ষে বলছেন যে বাণিজ্য পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল এবং অর্থনীতি एकदम स्टैग्नेंट इकोनॉमी जिसको हम बोल सकते हैं वैसा हो गया था। उन्होंने बोला कि ऐसा नहीं था। उन्होंने रेफरेंस दिए हैं कि আদি মধ্যযুগে আমাদের ওয়েস্টার্ন ইন্ডিয়াতে এবং সেখানেতে তিনি বলছেন যে বিনিময় অর্থনীতির কথা তিনি তুলে ধরেছেন। সেখানে তিনি দুটো টার্ম খুঁজে পাচ্ছেন, একটা হচ্ছে মন্ডপিকা
শব্দটা তিনি খুঁজে পেয়েছেন, যেটা আমাদের মানে উত্তর ভারতবর্ষের মান্ডবিকা। মান্ডবিকা সম্ভবত একটা বিজনেস সেন্টার টাইপে, দাক্ষিণাতে পেন্টা দক্ষিণাতে নগরম, মানে একদম দক্ষিণ ভারতে নগরম বলা হচ্ছে। তো এই যে মান্ডবিকা উত্তর ভারতবর্ষে, দাক্ষিণাত্য হচ্ছে পেন্ঠা, দক্ষিণ ভারতে হচ্ছে নগরম। তাহলে বলছেন যে এইগুলোর নাম আমরা পেয়েছি, এগুলো কিসের শব্দ? বাণিজ্যের সঙ্গে যুক্ত শব্দ, যেখানে বাণিজ্য হয়, সেন্টার। তাহলে এইগুলোর শব্দ পাওয়া মানে হচ্ছে নিশ্চয়ই বাণিজ্য ছিল, এবং সেটা হয়তো বিনিময় মাধ্যমে হচ্ছে, এটা বিনিময় প্রথার মাধ্যমে এটা কিন্তু পাওয়া যাচ্ছে। এবং এবং সুলতানি যুগে, সুলতানি রাজত্বকালে মন্ডি শব্দের উৎপত্তির সঙ্গে অনেকে মান্ডবিকা শব্দের যে যোগাযোগ আছে, এটা কিন্তু মান্ডি আমরা জানি যে কিষাণ মান্ডি আমরা এখনকার দিন নাম শুনি। এই মান্ডিটা সেই শস্য যেখানে জমা রাখা হয়, তাহলে বুঝতেই পারছো এটা বিজনেসের সঙ্গে যুক্ত টার্ম। ব্রজদুল্লাহ চট্টোপাধ্যায় এই কথাটা বলেছেন। ওকে, এবার হিউয়েনসাংয়ের একটা বক্তব্যকে আমরা ধরি, সেটা হচ্ছে যে 7th সেঞ্চুরিতে হিউয়েনসাং মন্তব্য করছেন যে তখনকার দিনে ভারতবর্ষে দুটো সম্প্রদায়ের বিজনেস ক্যাটাগরি এবং কৃষি চাষবাসের জন্য যুক্ত দায়ী থাকতেন। একটা হচ্ছে বৈশ্যরা করতেন বাণিজ্য, আর যারা শূদ্র হতেন তারা করতেন কৃষিকাজ। এখন পশ্চিম ভারতবর্ষে এই যে বর্ণ ব্যবস্থাটা, অর্থাৎ বৈশ্যরা যে বিজনেস করতো, এটা কিন্তু আরো স্ট্রং হয়ে দেখা দিয়েছিল যখন জৈন সম্প্রদায়ের প্রভাবে। কারণ বিজনেস 7ম শতাব্দীতে যে বিজনেস পশ্চিম ভারতবর্ষে অত্যন্ত মানে প্রবলভাবে প্রচলিত ছিল, তার প্রমাণ হচ্ছে যে এই অঞ্চলে জৈন পণ্ডিত জিনেশ্বর সুরির নাম পাওয়া যায়, এবং যার 1051 খ্রিস্টাব্দের বই আছে কথা কোষ প্রকরণ। এখানে তিনি স্পষ্ট লিখে দিয়েছেন বৈশ্যরা কিন্তু বিজনেস কমিউনিটির সঙ্গে যুক্ত। আচ্ছা, জৈনদের কথা আমি তোমাদের বলি। জৈনরা বিশ্বাস করতেন যে চাষবাসে তাদের ওই যে জীব হত্যা করা অপরাধ, ওই যে চাষবাস ফসল নষ্ট করা, কাটা, এটার সঙ্গে তো ওদের তো অপরাধের সঙ্গে সামিল ওই ধর্মের সঙ্গে, যার জন্য তার অপরাধ চাষবাসের থেকে বিজনেসটাকে তারা প্রেফারেন্স দিতেন। এবং এই যার জন্য দেখবে গুজরাটে দেখবে প্রচুর মারোয়াড়ি ব্যবসায়ী আছে, তারা কিন্তু জৈন, তারা বিজনেসটাকে ফার্স্ট প্রেফারেন্স দেন চাকরির থেকেও বা অন্যান্য শস্য উৎপাদনের থেকেও। তো সেই ঘটনাটা কিন্তু এই গ্রন্থে, অর্থাৎ जैन पंडित जिनेश्वर सूरी का जो टेक्स्ट हम लोगों को मिला है 1051 में, ये इसका नाम है कथा कोश प्रकरण। तो ये जो कथा कोश प्रकरण है, ये कथा कोश प्रकरण टेक्स्ट में हम लोगों को मिला है कि जो बिजनेस कम्युनिटी है वो वैसे ही होता था, मतलब वैश्य कम्युनिटी। অর্থাৎ বাণিজ্য এবং বণিক ইতিমধ্যেই ভারতবর্ষের সমাজে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কমিউনিটি হয়ে গিয়েছিল, হিউয়েনসাংয়ের বক্তব্য থেকে আমরা কিন্তু স্পষ্ট প্রমাণ পাচ্ছি। তবে এটা কিন্তু ঠিক যে মানে পরাশর স্মৃতি বলে একটা গ্রন্থ পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে মাধবাচার্যের লেখা, এবং এই টেক্সটে কিন্তু তিনি আবার বলেছেন যে আদি মধ্য যুগের মানে সময়কালটা বলি 1300 থেকে 1380 এই সময়ের টেক্সট, মানে উনি মাধবাচার্যের যে সময়কাল। তো এই সময়কালে তার যে গ্রন্থ, সেই গ্রন্থটার নাম পরাশর স্মৃতি। এই পরাশর স্মৃতির ভাষ্য রচনাকালে তিনি মন্তব্য করেছেন যে আদি মধ্যযুগটাকে কলিযুগ বলা হয়, আদি মধ্যযুগটাকে কলিযুগই বলা হয়, যে এখানে যে কোনো লোকই বিজনেস করতে পারতেন, মানে এটার কিন্তু প্রমাণ পাওয়া গিয়েছে। তাহলে আমরা একটা স্পষ্ট বুঝতে পারছি 7th সেঞ্চুরিতে কিন্তু বিজনেস ছিল। এবার আসি ব্রজদুল্লাহ চট্টোপাধ্যায়ের কথায়। তিনি দুটো টার্ম মানে খুঁজে পেয়েছেন আদি মধ্যযুগের রাজস্থানের ইতিহাস চর্চা করতে গিয়ে, এবং সেখানে তিনি বলছেন যে হট্ট বা হাট, আর একটা হচ্ছে মণ্ডপিকা। এই হট্ট বা হাট বা এই মণ্ডপিকা, এই দুটো টার্ম তিনি ইনস্ক্রিপশনে বারবার খুঁজে পেয়েছেন। আমরা যদি এই মণ্ডপিকার কথাটা ধরি, তাহলে এটা জানবো যে বাণিজ্য শুল্ক এর উপর ধার্য করা হচ্ছে, কারণ এটা একটা তো মণ্ডপিকা মানে একটা সেন্টার, ট্রেড সেন্টার, রাষ্ট্রের ওখান থেকে ট্যাক্স আদায় হচ্ছে। আর মানে আর প্রতিহার, উনি তো প্রতিহার রাজবংশ রাজস্থানের ওপর রিসার্চ চালিয়েছেন এই বিষয়টাকে নিয়ে। তো প্রতিহার রাজাদের সময়কালে হট্ট বা হাটের নাম পাওয়া যাচ্ছে। এখনই হট্ট বা হাটটার নাম তোমাদের আমি যদি বলি, তাহলে সেটা হবে যে হাট আমরা শব্দটার সঙ্গে খুবই পরিচিত, যেখানে জিনিসপত্র সব লোকজন বসেন একসঙ্গে, এরকম টাইপের। তো হাট নানান প্রান্তের বণিকরা দেখবে, এখনকার দিনেও তাই, তখনকার দিনেও ছিল। মানে এখানে প্রতিহার রাজাদের সময়কালে ব্রজদুল্লাহ চট্টোপাধ্যায় বলছেন যে সেই সময় বিভিন্ন জায়গায় এই হাট বসতো, হট্ট বা হাট বসতো, বিভিন্ন জায়গায় বণিকরা বিজনেস করতে আসতো, এবং স্থানীয় কারিগররা তাদের নিজস্ব মালপত্র নিয়ে দূর দূর দেশ থেকে তারা এখানে বিজনেস করতে আসতেন। যেমন তুলো,
বাণিজ্যের পণ্যের এই দুই ধরনের শুল্কের আদায়ের কথাও তিনি প্রমাণ পেয়েছেন, অর্থাৎ এই হাট বসতো বিজনেসের জন্য এবং ওখানে ট্যাক্স আদায় হতো, এই কথা তিনি বলছেন। মার্গ আদায় বা মার্গ, যেটা মাল আসার সময় শুল্ক ধার্য করা হতো, সেটা হচ্ছে পথ শুল্ক মার্গ। আর একটা হচ্ছে মণ্ডপিকাতে আদায় করা হতো মণ্ডপিকা দায়। তাই দুই ধরনের ট্যাক্স আদায়ের কথাও কিন্তু এখানে বলা হয়েছে। অর্থাৎ ব্রজদুল্লাহ চট্টোপাধ্যায় বারবার যেটা প্রমাণ করার চেষ্টা করছেন এই মণ্ডপিকা এবং হট্ট, যে আদি মধ্যযুগে কিন্তু ওয়েস্টার্ন ইন্ডিয়াতে, রাজস্থানের এলাকাগুলোতে কিন্তু বিজনেস ছিল এবং এই বিজনেসের যে স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ডের কথাও কিন্তু ব্রজদুল্লাহ চট্টোপাধ্যায় তার কিন্তু তিনি বারবার এটা বলেছেন এবং প্রমাণও করেছেন। ওকে, এবার দেখি দশম শতাব্দীতে আমাদের কেমন বিজনেস ছিল। দশম শতাব্দীতে আমাদের ভারতবর্ষে আদি মধ্যযুগে বাণিজ্যের হার কিন্তু দ্রুততার সঙ্গে বাড়ছিল, কারণ বণিক এবং কারিগরদের আমরা এই সময়তে দেখতে পাবো নানান সংঘের কথা। এবং তবে আমরা যদিও বড় বড় নগর বা রাজধানী এই সময় হয়তো মানে সেই লেভেলে দেখতে পাচ্ছি না, কিন্তু আবার নতুন করে যেন নগরের উত্থান ঘটছে এবং এর প্রমাণ কিন্তু আমরা নগরগুলোর যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টারের মাধ্যমে কিন্তু আমরা লক্ষ্য করতে পাচ্ছি। যার জন্য তোমাদের এই কিছুক্ষণ আগে যেটা বললাম, যে আমি বলবো তোমাদের এই যে মধ্য এশিয়া যে বিজনেস, এই দশম শতাব্দীতে আমাদের মধ্য এশিয়াতে বিজনেস সেন্টার হিসেবে যে জায়গাটার নাম উঠে আসছে তার নাম হচ্ছে গজনি, এবং এটা একটা বড় সেন্টার হিসেবে হয়ে আসছে। এই গজনির সঙ্গে আমাদের দেশের সম্পর্কটা बिजनेस सेंटर हिसेबे आगे, कारण ये गजनी जो सेंटर था वो बहुत बिजनेस के लिए बहुत इंपॉर्टेंस था भारतवर्ष के लिए, कि वहाँ से क्या होता था, हम लोग यहाँ पर घोड़े का बिजनेस होता था, घोड़ा जो हर्स बोलते हैं। ভারতবর্ষে গজনি থেকে আচ্ছা তখনকার দিনে আমাদের যাতায়াত করার জন্য রাজা এবং মন্ত্রীদের যাতায়াতের জন্য এবং যুদ্ধ পরিচালনা করার জন্য ঘোড়ার ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, এবং যার জন্য ঘোড়ার কেনাবেচাতে গজনি থেকে সেই ঘোড়া আসতো। এবং এমনও আমি এক জায়গায় পড়েছি যে শুধুমাত্র যে ওয়েস্টার্ন সাইড নয়, আমাদের উত্তর পশ্চিম সীমান্ত নয়, শুধু দক্ষিণ ভারতে ওই গজনির ঘোড়া আসতো, আরব এবং গজনি দুই জায়গার ঘোড়া কেনা হতো, কারণ আরবের যে ঘোড়াগুলো অত্যন্ত কোয়ালিটিযুক্ত হতো গজনির ঘোড়াগুলো, আমাদের ভারতবর্ষের ঘোড়াগুলো সেই লেভেলের অতটা স্ট্যান্ডার্ড ছিল না। আর একটা জিনিস আমি যেটা পড়েছি তোমাদের সঙ্গে শেয়ার করি, সেটা হচ্ছে যে ঘোড়ার বিজনেসটা এতটা চাঙ্গা ছিল কেন দশম শতাব্দীতে, কারণ ওই চিকিৎসক ছিল না আমাদের দেশেতে, নাকি এটা বলা হয় যে ঘোড়া যে চিকিৎসা ঘোড়া প্রায় মারা যেত, তার জন্য একটা ঘোড়া তো মারা গেলে কি হবে, তাকে দক্ষিণ ভারতে বড় বড় রাজ্য চলছে সেই সময়, বিজনেস করা রাজ্য প্রশাসন তখন তো ঘোড়া গাড়িতে হতো, রথ ঘোড়া গাড়ি যুদ্ধ, সেই জন্য বারবার ঘোড়া কিনতে হতো। যার ফলে আমাদের দেশে 10th সেঞ্চুরিতে ওই গজনি এবং আরব ওই এলাকাগুলো থেকে প্রচুর ঘোড়া আসতে শুরু করেছিল, যার জন্য এই পার্সিক বণিকদের সঙ্গে আমাদের দেশের বাণিজ্য কিন্তু এই সময় প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছিল। এবং এমনটাও বলা হয় যে ভারতবর্ষের ব্রাহ্মণরা, যেখানে শাস্ত্রে এখানে বলা হয়েছে যে ব্রাহ্মণদের বিজনেস করা যাবে না, কারণ জীবিত পশুর প্রাণীর নাকি বাণিজ্য নিষিদ্ধ, কিন্তু অদ্ভুতভাবে যখন এই বিজনেসটা শুরু হয় তখন কিন্তু এই থিওরি অর্থাৎ বাণিজ্যের যে ছুঁতমার্ক, যেটাকে বলবো আমরা ছোঁয়াছুঁই ব্যাপারে, যে ব্রাহ্মণরা করতে পারবেন না, এটা কিন্তু উঠে গিয়েছিল। এবং যার জন্য আমরা লক্ষ্য করতে পারি বিভিন্ন বণিক সংঘ গড়ে উঠছে এখানে। বণিক সংঘ বলতে গিল্ড নিয়ে তোমাদের আমি আলাদা ক্লাস নেবো, একটা ক্লাস নেব। তো গিল্ড মানে অর্গানাইজেশন, একবার তোমাদের বলেছি যে বিজনেস করার জন্য যা বণিক তাদের সংগঠনকে বলা হতো গিল্ড। তো এই গিল্ডও গড়ে উঠছে এই বিজনেসটা করার জন্য, এবং অনেক সময় দেখা যাচ্ছে যে এই যে লাভের যে টাকা, তারা আমাদের ভারতবর্ষের দুটো বন্দরের নাম পাওয়া যায়, গঙ্গা নদীর তীরে পেহোয়া বন্দর, আর একটা হচ্ছে কনৌজের। এই পেহোয়া এবং কনৌজের যে মন্দিরগুলোতে তারা ট্রাস্টে দানও করছেন, অর্থাৎ বিজনেস চলছে এবং তাই ছুতমার কাটানোর জন্য হতে পারে ডোনেশনও দিচ্ছেন তারা বিজনেস চালার জন্য। তাহলে আমরা লক্ষ্য করতে পারছি যে 10th সেঞ্চুরিতে আমাদের দেশে ব্যবসা বাণিজ্য কিন্তু বিপুল আকারে কিন্তু বাড়তে শুরু করেছে, সঙ্গে সঙ্গে নগরও গড়ে উঠতে শুরু করেছে। এবং রমিলা থাপার যেটা তার জন্য বলছেন যে এই যে পশ্চিম উপকূলকে ধরে যে বিজনেস, অর্থাৎ মধ্য এশিয়া থেকে যে বাণিজ্য হচ্ছে পশ্চিম উপকূলের বন্দরগুলোকে কেন্দ্র করে, এই বিজনেসে নিশ্চিতভাবে একটা ভূস্বামী শ্রেণীর অবস্থান ছিল, অর্থাৎ এক ट्रेडिंग कम्युनिटी हो सकता है जो
वहाँ पर कम्युनिटी की इवॉल्वमेंट हुआ था, डेफिनेटली वहाँ पर इवॉल्व हुआ था। इसके चलते ये लोग बिजनेस कंट्रोल कर रहे थे। मतलब रमीला थपर का मानना है कि वेस्टर्न कोस्ट के साथ गजनी और जो अरब्स के जो हॉर्स ट्रेडिंग था वहाँ पर बिजनेस होना शुरू हो गया था এবং যার জন্যে কৃষির উদ্বৃত্ত মানে এটা মানে আমাদের শস্য আদান প্রদান তো হচ্ছে, শস্যের যে উৎপাদন বৃদ্ধি করার প্রতিও তখনকার যারা গভর্নমেন্টের লোকজন রয়েছে তারা কিন্তু ইম্পর্টেন্স দিতে শুরু করেছেন কৃষি ব্যবস্থা তাতে। অর্থাৎ কৃষির উৎপাদন এবং তার সঙ্গে সঙ্গে অর্থনীতি, তার সঙ্গে সঙ্গে বিজনেস। অর্থাৎ এই রমিলা থাপার যেটা বারবার যেটা বলছেন যে ওয়েস্টার্ন সাইডে যেভাবে বিজনেস বৃদ্ধি হয়েছিল তাতে করে মানে আমাদের আদি মধ্যযুগ বিশেষ 10th সেঞ্চুরিতে যে আমাদের বিজনেস ভীষণভাবে সফল ছিল এটা কিন্তু তিনি বলেছেন এবং এটা কিন্তু প্রমাণিত। এবং যার ফলে মানে ভূস্বামী সম্প্রদায়রা যে গ্রাম লেভেলে মালপত্র কেনা নামা এ করার জন্য বড় বড় হট্টের যে উদাহরণ আমরা ব্রজদুলাল চট্টোপাধ্যায়ের লেখাতে পেয়েছি সেটাও কিন্তু প্রমাণিত করে যে গ্রাম লেভেলেও কিন্তু বিজনেস ব্যাপারটা 10ম শতাব্দীতে মানে आदि मध्य युगे যেটা বলি তো यहाँ पर इस वक्त के लिए बहुत फ्लरिश होने लग गया था, অর্থাৎ প্রচলন হতে শুরু করেছিল। এখন কারা এই বিজনেস করতো, এখানে একটা টার্ম পাওয়া যায় বিভিন্ন শিলালিপিতে, রমিলা থাপার তার গ্রন্থেও মন্তব্য করেছেন, সেটার নাম হচ্ছে স্বার্থবাহ। এই স্বার্থবাহটা কীরকম না এদের উত্থান ঘটেছিল কিভাবে দেখবে। রমিলা থাপারের একটা বক্তব্য আছে এমনি বিজনেস নিয়েই আছে, আদি মধ্য যুগে তিনিও বলছেন যে বাণিজ্যের উত্থানের কথা, সেটা বলতে গিয়ে বলছেন যে রাষ্ট্র কিন্তু এই বিজনেস উদ্যোগের পিছনে ভীষণ বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। কিভাবে তিনি বলছেন যে বাণিজ্য কেন্দ্রগুলো গড়ে তোলার পিছনে রাষ্ট্রের ভূমিকা রয়েছে। কিরকম, বহু ক্ষেত্রে বন জঙ্গল পরিষ্কার করা হচ্ছে এবং প্রজাদের শায়েস্ত করার জন্য উন্নততর যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে এবং বাণিজ্যে প্রসার ঘটছে। অর্থাৎ ফসল মানে জঙ্গল কেটে জমি তৈরি করা হচ্ছে, একই সঙ্গে সঙ্গে যোগাযোগ ব্যবস্থা উন্নত করার জন্য, অর্থাৎ যারা দস্যু ডাকাত বিদ্রোহী তাদের দমন করার জন্য রাজশক্তি কিন্তু রাস্তা বানাচ্ছে। আর রাস্তা বানাতে গিয়ে আমরা জানি যে বিজনেস তো হবেই, কারণ ওখানে যে প্রোডাকশনটা হচ্ছে সেখানে ওইগুলো মাল তো নিয়ে আসতে হবে এক জায়গা থেকে কোনো জায়গায়, বলে ওই রাস্তা তৈরি করা এবং পুরো পরিস্থিতিটা উন্নতি হতে শুরু হয়েছে। রমিলা থাপার যেটা মন্তব্য করেছেন সেটা হচ্ছে যে বাণিজ্য এবং নগর এই দুটোই নাকি আদি মধ্য যুগে সাইড বাই সাইড হয়েছিল। এটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে। রমিলা থাপারের বক্তব্য, ঐতিহাসিক রমিলা থাপার তিনি বলছেন যে আদি মধ্য যুগে যেমন বললাম আমি বিজনেসের মানে কৃষি ব্যবস্থা, রাষ্ট্র যখন জমি পরিষ্কার করে জমি বাড়াচ্ছেন এবং সেখানে একই সঙ্গে সঙ্গে রাস্তা তৈরি করা হচ্ছে বিজনেসকে বাড়ানোর জন্য। হট্টের উদাহরণ তো অলরেডি আগে আমরা পেয়েছি। এতে বোঝা যাচ্ছে মানে তিনি মন্তব্য করেছেন যে সাইড বাই সাইড একটা বিজনেসও বেড়েছিল, একই সঙ্গে সঙ্গে নগরের উত্থান ঘটেছিল। অর্থাৎ নগর মানে কি, তাহলে আমাদের লাইফস্টাইলে পরিবর্তন হয়েছে, অর্থাৎ আদি মধ্য যুগে বাণিজ্যের চলাচল বেশ বেড়েছিল। বাণিজ্যের পণ্য চলাচলে এই সময় যে মূলত যে হতো যে মাধ্যমে, সেটা গরু আমরা জানি, বলদ ছাগলের মাধ্যমে অথবা বলা হচ্ছে ভেড়া, এইসবের মাধ্যমেই তো চাকা লাগিয়ে মালপত্র মানে বণিকরা এক জায়গা থেকে অন্য জায়গায় মাল নিয়ে যেতেন, আর যারা নিয়ে যেতেন তাদেরকে বলা হতো স্বার্থবাহ। বিভিন্ন শিলালিপিতে এই স্বার্থবাহের টার্ম আমরা পেয়েছি। তো আর जो रमीला थापर के जो थॉट्स है वो मतलब जो खेती बाड़ी है उसका भी बढ़ावा होना शुरू हो गया था क्योंकि स्टेट उसके पीछे था, और बिजनेस सेंटर जो है सिटी का जो इवॉल्वमेंट यहाँ पर होना शुरू हो गया था। इसके चलते जो बिजनेस हो रहा था, मैंने बोला कि किसके मीडियम से बिजनेस होता था। उस वक्त तो गाड़ी तो नहीं था, गाड़ी मतलब वो चक्का वाला गाड़ी था, वो लेके जाने वाला था छागल भेड़ा बलद, मतलब जो बोलते हैं बकरी। तो ये और जो उस वक्त के जो मीडियम थे वो लोग इस्तेमाल करते थे। तो इन सब बिजनेस वालों को जहाँ पर एक जगह से और एक जगह को ले जाने वाले जो ट्रेडर्स थे इनका बोला जाता था स्वार्थवाह। तो ये स्वार्थवाह तुम लोगों के लिए शॉर्ट क्वेश्चन है, इंपॉर्टेंट है। हु आर द स्वार्थवाहs? स्वार्थवाहs वाज द बिजनेस पर्सन्स हु आर ट्रैवलिंग हियर एंड देयर फॉर देयर बिजनेस पार्पसेस। তো যারা এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিতভাবে বিজনেস সম্পাদন করে থাকেন তাদেরই বলা হয় স্বার্থবাহ। তো পণ্য কেনাবেচার প্রমাণ আমরা
পেয়েছি এবং এটা কন্টিনিউ করেছিল আমাদের দেশে। ওকে, কারা বাণিজ্য করছেন এই সম্প্রদায়টার নাম আমরা জেনে নিই, সেটা হচ্ছে শ্রেষ্ঠী। শ্রেষ্ঠীর নাম আমরা পাচ্ছি। সমুদ্র বাণিজ্যে যারা অংশ নিতেন তাদেরও নাম পাওয়া গিয়েছে, সেটার নাম হচ্ছে নৌভিটক। এটা একটা শর্ট কোশ্চেন মনে রাখবে। যারা সাধারণভাবে জেনারেল বিজনেস করছেন তাদের বলা হচ্ছে শ্রেষ্ঠী, আর যারা নৌকার মাধ্যমে বিজনেস করছেন সমুদ্র বাণিজ্য তাদের বলা হচ্ছে নৌভিটক। এবং এই আরবি শব্দের নাম হচ্ছে নখুদা। এরা মানে নিজস্ব জাহাজেদের থাকতো এবং এরা জাহাজে মাল পণ্য সরবরাহ একদিক থেকে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেন। ত্রয়োদশ শতাব্দী অর্থাৎ 13th সেঞ্চুরিতে চালুক্যদের যে রাজধানী তার হচ্ছে অনহিল পট্টন। এখানেতে দুটো রাজ্যসভায় দুটো বণিকদের নাম পাওয়া গিয়েছে। একটা নাম হচ্ছে বস্তুপাল আর একটা হচ্ছে জাগুদা। বস্তুপাল আর জাগুদা দুটো হচ্ছে এরা দুটো বণিকের নাম পাওয়া গিয়েছে। এরা মানে এদের জাহাজ ছিল, এরা বিজনেসের সঙ্গে যুক্ত কমিউনিটি। অর্থাৎ তাহলে আমরা এটা জেনে গেলাম যে আদি মধ্যযুগে বণিকদের কি বলা হতো, একটা হচ্ছে শ্রেষ্ঠী বলা হচ্ছে আর একটা হচ্ছে नौभिटक। जनरल जरा ट्रेडर्स तादेर बोला हच्छे श्रेष्ठी, इनको बोला जाता था। और जो नौ था, जिसका अपना नौ था, उसको बोला जाता था नौभिटक। तो अरबिक्स में बोलते हैं नखुदा। तो जिनका अपना नौका होता था व जहाज होता था, वहां से बिजनेस करने वाले। तो दो ट्रेडर का नाम मिला हम लोगों को ये चालुक्यन पीरियड में 13th सेंचुरी में। अनिल पट्टन के राज्यसभा में उन लोगों का नाम मिलता है। एक का नाम है बस्तुपाल और एक का नाम है जगूदा। तो बस्तुपाल एंड जगूदा दोनों ट्रेडर्स का नाम मिला है। इसका मतलब यही आदि मध्य युग जो अर्ली मिडिवल इंडिया है वो बिजनेस था। और ये कहाँ से पैसा मिलता था ये हम लोगों को देखना जरूरी है। हम लोग देख रहे हैं कि बिजनेस हो रहा है, तो ऐसा बोला जाता है कि एक पैसे डालने के लिए, जैसे आजकल बैंक से पैसा लोन मिलता है, वो लोग माने मतलब जो सूद जो होता है वो लोग लेते हैं, ब्याज जिसको हम लोग बोलते हैं। इसके बिना इसके चलते तो हम लोगों को पैसा देता है, बिजनेस कम्युनिटी वालों को तो पैसा देता है। तो उस जमाने में अर्ली मिडिवल फेज में हम लोगों को नाम मिला है, उसका नाम है कुसीद। एक मतलब जो बिजनेस को एडवांस, मतलब ट्रेडर्स को जो एडवांस में रुपए दिया जाता था उसको बोला जाता था कुसीद। तो যে যাদের মানে বণিকদেরকে তো পয়সা দিতে হবে, নাহলে টাকা কোথায় পাবে অ্যাডভান্স। তো যে অ্যাডভান্স টাকাটা দেওয়া হতো সুদের বিনিময়ে তাকে বলা হচ্ছে কুসিদ, মানে ঋণটাকে। এবং যারা কুসিদজীবী একটা সম্প্রদায় থাকতো আদি মধ্যযুগে, এরকম একটা সম্প্রদায়ের উদ্ভব ঘটেছিল যারা 15% সুদের বিনিময়ে, মানে 100 টাকা যদি তারা দেয় তাদেরকে রিটার্ন দিতে হবে 115 টাকা। তাহলে এরকম সম্প্রদায়েরও আমাদের মানে উত্থান ঘটেছিল। মেদিচি পরিবার ইতালির কথা তোমাদের মনে হয় এনকে ম্যাডাম পড়িয়েছেন। তো মেদিচি পরিবার এরকম ভাবে বিজনেসের সঙ্গে যুক্ত ছিলেন। সেরকম ভাবে আমাদের দেশে ধার দিতেন এরা কুসিদজীবী সম্প্রদায়, যাদেরকে কুসিদ বলা আছে। কুসিদ মানে ঋণ নেওয়ার প্রক্রিয়াটাকে রাষ্ট্রকূট রাজাদের ওখানেতে রেফারেন্স পাওয়া যাচ্ছে। এখানে রাজস্ব যে ঋণের যে হারটা ছিল বা সুদের যে হার সেটা ছিল 25%, অর্থাৎ 25% সুদেতে টাকা বিজনেসম্যানরা, ট্রেডার্স যারা ছিলেন তারা টাকা ধার পেতেন। এবং সেই অনুপাতে, জায়গা অনুপাতে, বিজনেস অনুপাতে সেটা ডিফারেন্সটা লক্ষ্য করা যেত আর কি। এবং অনেক সময় সুদ সব ক্ষেত্রে যে নগদে আদায় করা হতো এমনটা কিন্তু উদাহরণ নেই। মাঝে মাঝে কিন্তু বেশিরভাগ অনেক ক্ষেত্রে দেখা গেছে যে শস্যের বিনিময়ে বা পণ্যের বিনিময়ে এই সুদকে আদায় করার কথা বলা হয়েছে, মানে এটা রেফারেন্সও আছে। আর কিছু কিছু ক্ষেত্রে শারীরিক পরিশ্রম দানেরও কথা বলা হয়েছে যে সুদটা মেটানো হয়ে যাবে, অর্থাৎ আসলটা নিয়ে নিল, সুদটা যেটা হয়েছে ওটা শারীরিক পরিশ্রম করে দেওয়া হলো, তার বাড়িতে কাজ টাজ বা খেতিবাড়ি কাজ করে দেওয়া হলো বা অন্য কাজ করে দেওয়া হলো। তো সেক্ষেত্রে সেই হিসেবে মন্তব্য করা হয়েছে। সুদ ধার্যের সময় আদি মধ্যযুগে অনেক সময় এটা লক্ষ্য করা গিয়েছে, সাউথ इंडिया तो बटेई कौन सी जाति का है ये जाति वाला जो सिस्टम है वहाँ पर दिखा जाता था। তো আমরা জানি যে গুপ্তদের সময়কালে, বিশেষ করে পরবর্তী গুপ্তদের সময়কালে স্বর্ণ মুদ্রার যে গোল্ড কয়েন ছিল না, অপ্রতুলতার জন্য বাণিজ্য ব্যবস্থা অত্যন্ত মন্থর হয়ে গিয়েছিল। এবং আমরা কনক্লুশনে আসছি যে এটা একটা স্পষ্ট যে উত্তর ভারতবর্ষে গুপ্তদের সাম্রাজ্যের পতনের পর আমাদের উত্তর ভারতবর্ষের বিজনেস মানে বাণিজ্য ব্যবস্থা অত্যন্ত মন্থর হয়ে গিয়েছিল। এবং এই পরিবেশের কারণেই ভারতবর্ষে সামন্ততন্ত্রের উত্থান ঘটেছিল,
ডক্টর আর এস শর্মা তাই কিন্তু মন্তব্য করেছে। গত কয়েকটা ক্লাস ধরে আমি তোমাদের বলেছি যে আর এস শর্মার বক্তব্য কিন্তু এটাই, গুপ্ত যমরাজের পর আমাদের দেশে বাণিজ্য নষ্ট হয়ে গিয়েছিল এবং সে কারণে আমাদের দেশে সামন্ততন্ত্রের বিকাশ ঘটেছিল এবং গ্রামগুলো স্বাধীন স্বায়ত্তশাসন ব্যবস্থা নাকি উত্থান হয়ে স্বাধীন স্বায়ত্ত অর্থনীতি হিসেবে আত্মপ্রকাশ করেছিল, অর্থাৎ নিজে নিজের অর্থনীতি নিজে নিজে গ্রামগুলো স্বাধীন হয়ে গিয়েছিল অর্থনীতির দিক দিয়ে। এবং এটাও হতে পারে সোনার ঘাটতি থাকার কারণে, অবশ্য সোনার ঘাটতি থাকার কারণে গোল্ড কয়েন যে হচ্ছিল না এটা তার কিন্তু থাকলে অন্যান্য ধাতুর প্রচলনে ধাতু মুদ্রা সোনার কয়েনের কারণেও হয়তো পাওয়া যেতে নাও পারে, অবশ্য অন্যান্য ধাতু তো ছিল তাহলে অ্যাভেলেবেল ছিল, সেটারও কয়েন কিন্তু সেই লেভেলে পাওয়া যায়নি। তবে সোনার কয়েনটাই আমাদের, যেহেতু আমাদের দেশে আমি অন্যান্য ধাতু পাওয়া যায়নি এ কথাটা বলতে চাইছি না, অন্যান্য ধাতুর মুদ্রা আমাদের দেশে পাওয়া গিয়েছে, তবে সোনার মুদ্রাটা পাওয়া যায়নি। আমরা তো সবাই জানি যে সোনা আমাদের সমাজে কি বলতো, এখনো সোনা তো আমাদের অর্থনৈতিক মানদণ্ডের স্ট্যান্ডার্ডটাকে ঠিক করে। আজও বিয়ে বাড়িতে হলে সোনার লেনদেনের কথাটা আগে ওঠে। তো তখনকার দিনে সোনার হয়তো প্রতুলতা দেখা গিয়েছিল, অপ্রতুলতার কারণেই সোনার কয়েন হয়তো দেখা যায়নি। তো অন্যান্য মুদ্রার নাম পাওয়া গিয়েছে আদি মধ্যযুগে, সেই মুদ্রাগুলোর মধ্যে 9-10 সেঞ্চুরিতে দ্রমন, দিনার, নিস্ক, রূপক, গরিয়ঙ্ক, করসপন এবং টঙ্কা, অর্থাৎ এই ধরনের মুদ্রার প্রচলন থাকতে দেখা গিয়েছে আদি মধ্যযুগে। তাহলে তোমাদের শর্ট কোয়েশ্চেন করতে পারে, আদি মধ্যযুগে কয়েকটি মুদ্রার উদাহরণ দাও। তারাও তোমরা লিখবে দ্রমন, দিনার, নিস্ক, রূপক, গরিয়ঙ্ক, কারসাপন এবং টঙ্কা। এগুলো সবই সোনা নয়, গোল্ড কয়েন নয়, এগুলো কোনোটা कॉपर कोनोटा सिल्वर এরকম। तो ये सब कॉइन्स के नाम हम लोगों को मिला है आदि मध्ययुग मतलब अर्ली मेडिवल फेज में। যে সমস্ত অঞ্চলগুলোতে এই মুদ্রার ব্যবহার ছিল, আমরা যেহেতু কনক্লুশন পড়ছি, সে সমস্ত অঞ্চলেতে ভূমিদানের তথ্য যথেষ্ট কম। অর্থাৎ এখানে আবার সেই ঘুরে ফিরে সেই ভূমিদান প্রথার কথা আসছি, যে যেখানে ল্যান্ড ডোনেশন হয়েছে, যেখানে ব্রহ্মদেহ হয়েছে, যেখানে দেবদান হয়েছে, সেখানে কিন্তু এই মুদ্রার প্রচলনটা কম। আবার যেখানে মুদ্রার প্রচলন হয়েছে সেখানে কিন্তু জমিদান করার প্রথা কম। তো বর্তমানে পাঞ্জাব, হরিয়ানা, মানে আমাদের যে সিন্ধু অঞ্চল, এই সমস্ত অঞ্চলে যেহেতু বিজনেস সেন্টার হিসেবে কাজ করেছিল, টাকা পয়সার লেনদেন এখানে চলছিল মধ্য এশিয়ার সঙ্গে এবং অন্যান্য অংশের সঙ্গে, বিশেষ করে পাঞ্জাব, হরিয়ানা, তাই এখানেতে কিন্তু ভূমিদান প্রথার উদাহরণ পাওয়া যায় না। অর্থাৎ সামন্ততন্ত্র এই এলাকাগুলোতে কিন্তু অতটা বিকাশ ঘটেনি। আর পশ্চিম উপকূলে যেহেতু আমি তোমাদের প্রথমেই বলে দিয়েছি যে উমাইদ যে খলিফা, তারা তো আমাদের দাহিরকে পরাজিত করে ওই অঞ্চলটা দখল করেছিলেন, ওরা কিন্তু সোনার মুদ্রা চালু করেছিলেন। এবং আরব বণিকদের সঙ্গে যে আমাদের দেশের একটা যোগাযোগ ছিল, এটা তার প্রমাণ আমরা বারবার আর্কিওলজিক্যাল প্রমাণ আমরা পেয়েছি। এবং আমাদের ইস্টার্ন সাইডে বাংলায় এবং যে পূর্ববঙ্গ, যেটা হরিকেল বলা হতো তখনকার দিনে, এখানে রূপোর মুদ্রার প্রমাণ পাওয়া গিয়েছে। আর এই যে মানে সর্বশেষ যে আমরা এটা বলতে পারি যে আদি মধ্যযুগে ভারতবর্ষে বাণিজ্য পুরোপুরি বন্ধ হয়ে যায়নি। সাময়িক গুপ্ত যুগের পর কিছুদিনের জন্য বিজনেস মানে অবক্ষয় দেখা দিলেও আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ার সাথে বিজনেস শুরু হয়ে গিয়েছিল, রোমান সাম্রাজ্যের সাথে বন্ধ হয়ে গেলেও মধ্য এশিয়ার বিভিন্ন দেশের সাথে আমাদের বিজনেস শুরু হয়ে গিয়েছিল। এবং এর থেকে এটা স্পষ্ট যে আদি মধ্যযুগে বিশেষ করে 9-10 সেঞ্চুরি তে আমাদের দেশে কিন্তু বাণিজ্য ব্যবস্থা আবার নতুন করে গড়তে শুরু হয়ে গিয়েছিল এবং নগরেরও বিকাশ হতে শুরু হয়ে গিয়েছিল, যেটা নামই হচ্ছে থার্ড আরবানাইজেশন, তৃতীয় নগরায়ন, যেটা আমরা অন্য क्लासेते पढ़ब। तो यही कंक्लूजन में यही बोलना है, जो आर एस शर्मा की जो थियोरी उन्होंने जो स्पष्ट करके बोल दिए थे कि पूरी तरह से ठप हो गया था अर्ली मेडिवल फेज में बिजनेस, वो ऐसा नहीं था। बहुत सारे रेफरेंस हमने आज बोला, बहुत सारा तुम लोगों को बुक में भी मिल जाएगा, और बहुत सारा रेफरेंस हिस्टोरियंस लोगों ने बोला है कि पूरी तरह से बंद नहीं हुआ था। इवन रोमिला थापर ने भी बोला है पूरी तरह से ठप नहीं हो गया था। वेस्टर्न साइड, वेस्टर्न कोस्ट को इस्तेमाल किया जाता था, गजनी और जो बिजनेस सेंटर्स के साथ हम लोग का बिजनेस होना शुरू हो गया था। साउथ ईस्ट एशिया के साथ बिजनेस हो गया था, मतलब हम लोग का सिल्वर कॉइन्स भी मिला है बहुत सारे।
तो इसके चलते ये हम कह सकते हैं कि बिजनेस फिर से शुरू हो गया था। और ये এমনটা আর.এস. শর্মাও তার কোনো না কোনো জায়গায় শেষের দিকে এসে তিনি তার বক্তব্য কিছুটা হলেও তিনি সহমত প্রকাশ করছেন যে হ্যাঁ সত্যি কথা, পুরোপুরি বন্ধ হয়ে যায়নি। আদিমধ্যযুগে সাইড বাই সাইড অর্থাৎ বিজনেসও হয়েছিল এবং নগরায়নও হয়েছিল, এটা কিন্তু তিনিও স্বীকার করেছেন। অর্থাৎ রমিলা থাপারের বক্তব্য অনুযায়ী এবং আর.এস. শর্মার বক্তব্য অনুযায়ী আদিমধ্যযুগের যে গঠন প্রণালী সেটা साइड बाय साइड চলেছিল। তো ये साइड बाय साइड ये हुआ था, ये हम लोगों के पास प्रूफ है। তো আদিমধ্যযুগের বিজনেস বা বাণিজ্য ব্যবস্থা নিয়ে আজকের এই ক্লাস এই পর্যন্ত। তোমাদের একটা বড় প্রশ্ন করবে যে আদিমধ্যযুগের বাণিজ্য ব্যবস্থা কেমন ছিল। আমি তোমাদের পিডিএফ পাঠাচ্ছি, বাংলা ইংলিশও পাঠাচ্ছি, তোমরা একটা নোট করবে। আশা করি আমি জানি না তোমাদের কতটা বোঝাতে পারলাম। ছোট 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 পয়েন্টস করে করে বোঝার চেষ্টা করবে, বারবার ভিডিওটা দেখার চেষ্টা করবে। আর কিছু সমস্যা হলে অবশ্যই আমাকে তোমরা জানাবে। ওকে, টিল দেন বাই, সবাই ভালো থেকো, পরের ক্লাসে আবার দেখা।